ভবিষ্যৎ চাহিদা সম্পন্ন সরিষার স্টক ব্যবসা আপনি যদি শুরু করতে চান তাহলে এই ভিডিওর প্রত্যেকটা কথা প্রত্যেকটা স্টেপ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, সরিষা এমন একটি পণ্য যার দিন, মাস, বছর, যুগেও চাহিদা শেষ হবার নয়। এবং আপনাদের জন্য একটি সতর্ক বার্তা, সেটি হচ্ছে যে কখনোই আমার ভিডিও দেখে অথবা আমার কথা শুনে বিজনেসের সিদ্ধান্ত নিতে যাবেন না। আপনি যে ব্যবসাটি শুরু করবেন সেই ব্যবসাটি আপনি ভালোভাবে যাচাই করবেন এবং আপনার নিজের উদ্যোগে নিজের সিদ্ধান্তে শুরু করার চেষ্টা করবেন। আমি আপনাদের সাথে তথ্যমূলকভাবে একটি ব্যবসার সম্ভাব্য লস, লাভ, পুঁজি শেয়ার করে থাকি। তো দেখুন, আপনি একজন নতুন উদ্যোক্তা, ডিসাইড করেছেন যে আপনি সরিষার স্টক ব্যবসা শুরু করবেন। তাহলে আপনাকে সর্বপ্রথম এই সরিষা রাখার জন্য, মানে স্টক করে রাখার জন্য স্পেসিফিক একটি জায়গা অথবা ঘর নির্ধারণ করতে হবে। এখন আপনার বাড়িতেও সেই ঘরটি হতে পারে অথবা ভাড়ায় একটি গুদাম ঘরও হতে পারে। ঠিক আছে, জায়গাকে ম্যানেজ করতে হবে সরিষা ক্রয় করার পূর্বে। এটা হচ্ছে ফার্স্টেবল কাজ। এখন দ্বিতীয় যে স্টেপটা রয়েছে সেই স্টেপে আপনাকে কি করতে হবে? সরিষা ক্রয় করতে হবে। কখন ক্রয় করতে হবে? সিজনে ক্রয় করতে হবে। সিজনে আপনি কোন জেলাগুলি থেকে এই সরিষা ক্রয় করবেন? দেখুন, আমাদের বাংলাদেশে বিখ্যাত এবং বৃহত্তম সরিষার জেলা রয়েছে। তার মধ্যে প্রথম যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার টাঙ্গাইল জেলা। এই টাঙ্গাইল জেলায় হিউজ পরিমাণ সরিষা আপনার উৎপাদন হয়ে থাকে এবং ভালো মানের সরিষা উৎপাদন হয় এই টাঙ্গাইল জেলায়। এবং দ্বিতীয় নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার সিরাজগঞ্জ। এবং 3 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার যশোর। 4 নম্বরে আপনার নাটোর, 5 নম্বরে পাবনা, 6 নম্বরে দিনাজপুর। এই যে আপনার যে জেলাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এই জেলাগুলি মূলত সরিষার জন্য বৃহত্তম জেলা। এছাড়াও তো আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলায় কম আর বেশি সরিষা হয়ে থাকে, বাট বাণিজ্যিকভাবে আপনার এই জেলাগুলিতেই মূলত বেশি পরিমাণের সরিষা উৎপাদন হয়ে থাকে এবং এই জেলাগুলির সরিষাগুলি দিয়েই বাংলাদেশের আপনার সিংহভাগ চাহিদা মেটানো হয়। এখন আপনি সরিষা কিন্তু কাঁচা সরিষা ক্রয় করতে যাবেন না, আপনি হাট থেকে শুকনা মটমোটা সরিষা ক্রয় করবেন। তারপরেও আপনাকে এই সরিষাগুলি আপনার গন্তব্যে নিয়ে এসে রোদ্রে দিতে হবে। অতিরিক্ত শুকনা যদি থাকে তাহলে আপনি 1 রোদ দিতে পারেন, আর যদি শুকনা একটু কম থাকে তাহলে আপনি 2 রোদ 3 রোদ দিতে পারেন। মানে সরিষাটা আপনাকে একটু হিট দিতে হবে, রোদের হিট। তো এর জন্য আপনাকে এই সরিষাটা রোদ্রে দিয়ে ভালোভাবে শুকিয়ে একটু হিট করে তারপরে এটা আপনাকে আবার পুনরায় সেই বস্তার মধ্যে ভরতে হবে, যে বস্তা আপনি নিয়ে আসছিলেন, পাটের বস্তা। তো এই বস্তার মধ্যে আপনি ভরে ভরে ওই যে আপনার স্পেসিফিক যে নির্ধারিত জায়গাটা, ওইখানে এখন আপনি কিভাবে রাখবেন? ওইখানে কিন্তু ফ্লোরে বা মেজুতে, মাটিতে রাখা যাবে না। এটার থেকে আপনার 2 ফিট অথবা 3 ফিট উচ্চতার মধ্যে মাচা তৈরি করতে হবে অথবা চকি ফেলতে হবে। কাঠের যে চকি বলি বা জল চকি বলি, এটা আপনাকে ফেলতে হবে যাতে করে নিচের যে ঠান্ডা আবহাওয়া এটা যাতে না লাগতে পারে। ঠিক আছে, এই মাচার উপরে এখন আপনাকে স্টেক দিয়ে সুন্দরভাবে এই সরিষার বস্তাগুলি সংরক্ষণ করে রাখতে হবে। এখন পরবর্তীতে আপনার যে কাজগুলি সেটা হচ্ছে আপনার এই সরিষার বস্তার চারপাশে কোনো প্রকার ইঁদুর লাগতেছে কিনা বা ঘরের মধ্যে ইঁদুর ঢুকতেছে কিনা। হ্যাঁ, ইঁদুর ঢুকে আপনার সরিষা কি নিয়ে চলে যাচ্ছে কিনা বা নষ্ট করতেছে কিনা, খেয়ে ফেলতেছে কিনা, বস্তা ছিঁড়ে ফেলতেছে কিনা, এটা আপনাকে 100% ইনশিওর হতে হবে। সরিষার বস্তা যদি আপনার এক সাইড থেকে একটু ফুটা করে ফেলে, মোটামুটি ভালো পরিমাণের যদি একটি ফুটা করে ফেলে, তাহলে সম্পূর্ণ সরিষা একদম ঢেলে সমগ্র ঘরে আউলিয়ে যাবে। সরিষা হচ্ছে ছোট ছোট দানা, একটু ফুটা পেলেই বের হতে থাকে সুজির মতো। ঠিক আছে, তো এর জন্য আপনাকে ইঁদুরের বিষয়টা ইনশিওর হতে হবে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের পোকামাকড় আমাদের দেশে রয়েছে, এগুলি যাতে কোনোভাবেই লাগতে না পারে। এবং কিছুদিন পর পর সরিষাগুলি আপনাকে সুন্দরভাবে চেক করতে হবে। যদি সরিষাটা আপনার একটু ড্যাম হতে থাকে অথবা যদি একটু উদিয়ে যায়, তাহলে সেই সরিষাটা আবার আপনাকে রোদ্রে দিয়ে আবার বস্তার মধ্যে ভরে আবার রাখতে হবে। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে শুধুমাত্র 1 রোদ দিলেই কি হয়ে যাবে, নো। আপনি যদি লং টাইম রাখার চিন্তা ভাবনা করেন যে না আমি 3 মাস পরে বিক্রি করব কিন্তু করলাম না, আমি 6 মাস পরে বিক্রি করব, তাহলে 6 মাস পর যখন আপনি বিক্রি করবেন এর মাঝখানে আরেকবার আপনাকে রোদ দিতে হবে যদি সরিষা উদিয়ে বা ছত্রাক ধরে যায়।
বা ড্যাম হয়ে যায়, ঠিক আছে। তো এই প্রক্রিয়াতে মূলত আপনারা আপনাদের সরিষাগুলি সুন্দরভাবে সংরক্ষণ করে রাখবেন। এখন আরেকটি কথা হচ্ছে যে আপনি কি কি সরিষা ক্রয় করবেন স্টক করার জন্য। দেখুন, আপনি যেহেতু আপনি যদি বাণিজ্যিকভাবে এই সরিষাটা স্টক করতে চান, যে আপনি বাণিজ্যিকভাবে এই সরিষাটা তেল বানিয়ে বিক্রি করবেন বা আপনি বাণিজ্যিকভাবে অন্যদের কাছেও বিক্রি করবেন, হ্যাঁ, তাহলে আপনি বাড়ি সরিষা 14 এই সরিষাটা ক্রয় করবেন। এই সরিষার মধ্যে আপনার তেলের পরিমাণটা বেশি হয়, ঠিক আছে। আবার দেখা গেল যে আপনার আরও দুটি সরিষা রয়েছে, তার মধ্যে আপনার রাই সরিষা এবং মাগি সরিষা। তো এই যে মাগি সরিষা, এটার মধ্যে আপনার তেল একটু পরিমাণে কম হয়, বাট এই তেলটার ঝাঁজ এবং সুঘ্রাণ থাকে বেশি অন্যান্য সরিষার তুলনায়। এই তিনটি সরিষার ভালো একটি চাহিদা রয়েছে, আপনি বিক্রি করতে গেলেও আপনি ভালো একটি মুনাফা বা দাম পেতে পারেন। এখন আমাদের এই স্টক করা সরিষাটা বিক্রি করার পালা, যে আমরা কোথায় কিভাবে বিক্রি করব। তো আমি আপনাদের সাথে মোট 4টি স্টেপ দেখানোর চেষ্টা করব। এই 4টি স্টেপ আপনাদের সেই স্টক করা সরিষা বিক্রি করতে পারবেন। তো প্রথম যে স্টেপটা সেটি হচ্ছে যে আপনার জেলায় যদি সরিষা হয়ে থাকে, আপনি যদি সেই সরিষার জেলারই হয়ে থাকেন, তাহলে আপনার হাট থেকে আপনি সরিষা ক্রয় করছেন, সেটা আপনি পরবর্তীতে অফ সিজনে গিয়ে ধীরে ধীরে ওই হাটের মধ্যেই বিক্রি করবেন এবং পরবর্তীতে যখন দামটা বাড়ে তখন আপনি মন প্রতি কেজি প্রতি একটি মুনাফা করতে পারবেন, তাই না? এখন আপনার জেলায় যদি সরিষা না হয় বা আপনি যদি ওই জেলাগুলির না হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই স্টক করা সরিষা আপনার জেলার মধ্যে হোলসেল মার্কেট রয়েছে বা আড়ত রয়েছে, এই আড়তে আপনার স্টক করা সরিষা আপনি বিক্রি করে দিতে পারেন। এবং আপনি এই সরিষাটা তেল ভাঙিয়েও তেল বিক্রি করতে পারেন, যে আপনি এটা স্টক করেছেন, এটা আপনি বিক্রি করবেন না, আপনি নিজেই তেল ভাঙিয়ে তারপর আপনি তেল আকারে এই সরিষাটা বিক্রি করবেন, তাহলে আপনি সেটাও পারেন। আবার দেখা গেল যে আপনি যদি তেল ভাঙিয়ে না বিক্রি করেন, তাহলে আরেকটি অপশন হচ্ছে যে আপনি ঢাকার বিভিন্ন পার্টির কাছে বিক্রি করতে পারেন। ঢাকায় আপনার বিভিন্ন আড়ত রয়েছে এই সরিষার। তো সরিষার আড়ত বলতে কোনটা, মশলার যে হোলসেল মার্কেটটা রয়েছে বা শুকনা মরিচ, তারপর হচ্ছে আপনার হলুদ, ধনিয়া, এই সমস্ত যে হোলসেল মার্কেটটা রয়েছে, এগুলি হচ্ছে মূলত আপনার সরিষার হোলসেল মার্কেট। তো আপনি এই সমস্ত পার্টির কাছে বা ঢাকার পার্টি বা ঢাকার আড়তদের কাছেও আপনার সেই স্টক করা সরিষা আপনি বিক্রি করে দিতে পারেন অফ সিজনে। আপনি যখন দেখলেন যে আপনার সরিষাটার প্রাইস একটু বেড়ে গেছে, আপনি সিজনে ক্রয় করেছিলেন ফর এক্সাম্পল 3000 টাকা মন, এখন 3500 টাকা মন, বা আপনি 2500 টাকা মন কিনছিলেন, এখন আপনার 3000 টাকা মন। তো তখনই আপনি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেবেন এবং পার্টি ধরার চেষ্টা করবেন, বিভিন্ন আড়তে চলে যাবেন। যেই পার্টি আপনাকে 10 টাকা মুনাফা বেশি দিবে, আপনি তার কাছে এক চান্সে সবগুলি সরিষা বিক্রি করে দিতে পারবেন, ঠিক আছে। এবং দেখা গেল যে আপনি আপনার এই সরিষাগুলি বিভিন্ন আপনার যে ঘানিগুলি যে রয়েছে, যারা তেল ভাঙিয়ে বিক্রি করে, ছোট ছোট যে ফ্যাক্টরি রয়েছে সরিষার তেলের, হ্যাঁ, তো এই সমস্ত ছোট ছোট ফ্যাক্টরিগুলিতেও আপনার সেই সরিষাগুলি আপনি বিক্রি করে দিতে পারেন। ফর এক্সাম্পল, আমি সরিষার তেল ভাঙিয়ে বিক্রি করি, আমার ছোটো মোটো কারখানা রয়েছে অথবা বড় কারখানা রয়েছে ঘানির। তো সেক্ষেত্রে আপনি আমাকে বললেন যে ভাই আমার কাছে 50 মণ সরিষা রয়েছে বা 100 মণ সরিষা রয়েছে, তো আমি আপনাকে দরদাম করে আপনার সরিষাটা আমি ক্রয় করে নিলাম, কারণ আমি 24 ঘন্টায় তেল ভাঙিয়ে বিক্রি করতেছি। অর্থাৎ সরিষা আপনি যখন স্টক করবেন, তখন আপনার কাছ থেকে সরিষা মানুষ নেওয়ার জন্য হুমড়ি খেয়ে থাকবে, আপনাকে হুমড়ি খেতে হবে না। তবে চুপ করে বসে থাকা যাবে না। আপনি একটি প্রোডাক্ট ক্রয় করছেন, সেই প্রোডাক্ট সেল করার জন্য পার্টি আপনাকে খুঁজে বের করতে হবে। আমি তো জাস্ট আপনাকে লাইন এবং লেন্থ দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে আপনি কোথায় কোথায় গেলে এই পার্টিগুলি পেয়ে যাবেন, ঠিক আছে। এবং আমরা যদি এখন আসি যে এই সরিষার স্টক ব্যবসার লস এবং লাভের মধ্যে, তো দেখুন, আপনি যখন সিজনে সরিষাটা ক্রয় করলেন, তখন অফ সিজনে গিয়ে কমার বেশি সরিষার একটি প্রাইস ধীরে ধীরে বাড়ে, এটা কখনোই কমে না, সচরাচর কমে না। কমার আশঙ্কা একেবারেই আপনার 0% বা 1% ধরতে গেলে চলে, কোনো কারণে বাই চান্স, ঠিক আছে। এছাড়া বছরব্যাপী বাড়তেই থাকে। তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনি অফ সিজনে, অর্থাৎ সিজনটা যাওয়ার পরে 12 মাসের মধ্যে আপনি মূল প্রতি 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, যখন যে প্রাইসটা হয় আপনি তখন বিক্রি করতে থাকলেন। ফর এক্সাম্পল, আপনি এখন ধরেন 500 টাকা মানে মূল প্রতি মুনাফা পেলেন, এখন আপনি 20 মণ বিক্রি করে দিলেন। আবার আপনি 2 মাস পরে গিয়ে দেখা গেল যে আরেকটু বাড়ছে, তখন আপনি 20 মণ বিক্রি করে দিলেন। এভাবে আপনি ধাপে ধাপে আপনার মুনাফার অংশটা একটু বাড়াতে পারেন, অথবা আপনি এক চান্সেও বিক্রি করে দিতে পারেন বছরের যে কোনো মুহূর্তে। এবং আমরা যদি লসের দিকে যাই, তাহলে সেক্ষেত্রে দেখা গেল যে আপনার এই সরিষার লসের যে প্রথম কারণটা, সেটি হচ্ছে আপনার ওই যে ইঁদুর অথবা পোকামাকড়। কারণ ইঁদুর যদি একবার লেগে যায়, তাহলে আপনার দেখা গেল 2, 4, 5 মণ সরিষা গায়েব করে ফেলবে।
এটা হচ্ছে লসের প্রথম কারণ। এবং দ্বিতীয় যে কারণটা সেটি হচ্ছে আমরা মানে দাম কমে যাওয়ার যে একটি আশঙ্কা রয়েছে, সেটা আসলে সরিষার ক্ষেত্রে তুলনামূলকভাবে একেবারেই হয় না। যদিও হয় তাহলে আপনি ধরতে পারেন 100% থেকে সেটা একেবারে 5% ধরতে পারেন, মানে 95%ই হচ্ছে আপনার দাম না কমে যাওয়ার দিকে থাকবে। ঠিক আছে, কারণ সরিষার চাহিদা আমাদের দেশে 12 মাস একভাবে থাকে। সরিষা শুধু তেলের কাজে লাগে না, সরিষার বিভিন্ন কাজ রয়েছে, বিভিন্ন কাজ, যেটা এই ভিডিওতে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন রয়েছে। আর সেই জায়গা থেকে আমরা ধরতে পারি বা বলতে পারি যে এই সরিষার 12 মাস যেহেতু চাহিদা রয়েছে, আর সেই জায়গা থেকে দেখা গেলো যে সরিষার দামটা অফ সিজনে গিয়ে সচরাচর কমে না। হ্যাঁ, যদিও কমে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, মানে দুর্ভাগ্যজনিতভাবে কমে যেতে পারে, তারপরেও অতিরিক্ত না, সীমিত। ঠিক আছে, তো যদি কমে যায় তাহলে আপনার এখানে মূল প্রতি যে কয় টাকা কমবে ওই টাকা আপনার লস হবে। ঠিক আছে, বাড়লে লাভ হবে, আবার কমে গেলেও আপনার লস হয়ে যেতে পারে। তো এটাই হচ্ছে মূলত সরিষার স্টক ব্যবসার লস এবং লাভের বিষয়টা। এখন আমরা যদি আসি যে এই ব্যবসা করার জন্য আপনাকে কোনো প্রকার লাইসেন্স লাগবে কিনা, তো দেখুন, আপনি যদি এই সরিষাটা নিয়ে স্টক ব্যবসা করেন ব্যক্তিগতভাবে, যে আপনি 20 মণ 30 মণ 50 মণ ক্রয় করেছেন, যদি আবার অনেক ভিডিওতে আমি এই কথাটা বলে থাকি, এখানেও বলে দিচ্ছি যে 30-40 মণ 50 মণ আপনি এরকমভাবে ব্যক্তিগতভাবে ক্রয় করেছেন, সেটা ব্যক্তিগতভাবে আপনি যে কোনো সময় বিক্রি করে দিবেন, তাহলে এখানে আপনার কোনো প্রকার লাইসেন্স লাগবে না, কারণ এটা ব্যক্তিগত আন্ডারে পড়ে। ঠিক আছে, এবং আপনি যদি বাণিজ্যিকভাবে যদি করতে চান তাহলে আপনাকে অবশ্যই কৃষি বিপণন লাইসেন্সটা লাগবে এবং আপনার ট্রেড লাইসেন্সটা করতে হবে। বাণিজ্যিকভাবে এটার কোনো লিমিট নেই, আপনি 500 মণ 1000 মণ 5000 মণ ক্রয় করে সেটা আপনি ধীরে ধীরে বিক্রি করতে পারবেন বাজারের মধ্যে, ঠিক আছে, বা মার্কেটে। এবং আপনি যদি লাইসেন্স ছাড়া যদি ব্যক্তিগত আন্ডারে যদি আবার 100 মণ 500 মণ ক্রয় করে ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আইনগতভাবে ঝামেলায় পড়বেন বা ঝুঁকিতে পড়ে যাবেন, আপনার ব্যবসাটাই সম্পূর্ণ অবৈধ হয়ে যাবে। আর পুঁজির যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখুন, এখানে নির্দিষ্ট কোনো পুঁজি নেই। আপনার যদি 20 মণ সরিষা ক্রয় করার এবিলিটি থাকে আপনি 20 মণ ক্রয় করবেন, আপনার 100 মণ ক্রয় করার এবিলিটি থাকলে 100 মণ ক্রয় করবেন, আপনার বাণিজ্যিকভাবে বিজনেস করার এবিলিটি থাকলে আপনি বাণিজ্যিকভাবে স্টক ব্যবসা করবেন। এটাই হচ্ছে মূলত এই ব্যবসার পুঁজি। তো এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন এবং সরিষার স্টক ব্যবসার A to Z বিস্তারিত যদি জানতে পারেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন। তার পাশাপাশি এই সরিষার স্টক ব্যবসা সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা হেল্পের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি সর্বদা আপনাদের পাশে আছি, আপনাদের হেল্প করার জন্য, আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এবং এই ভিডিওটি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, যাতে নতুনরা যারা সরিষা নিয়ে স্টক ব্যবসা করতে চায় তারাও যাতে দেখে উপকৃত হতে পারে। এবং আপনি আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এই পেজের যে কোনো একটি ভিডিও আপনার বেকারত্ব দূর করে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আপনার বিজনেস লাইফে একটি ভ্যালু অ্যাড করে দিতে পারে।